আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৮৮তম পর্ব। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতেই গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। রিদওয়ান চমকে সেদিকে তাকালো। আকাশের অর্ধবৃত্ত চাঁদটি দেখা যাচ্ছে। চাঁদের আলোতে রিদওয়ান আবিষ্কার করল সে প্রচণ্ড শীতেও ঘামছে। তার পায়ের কাছে পড়ে আছে পূর্ণার লাশ। অন্ধকার ছমছমে পরিবেশ, শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রিদওয়ান প্যান্টের পকেট খুঁজে পিঁড়ি আর দিয়াশলায় বের করলো। পূর্ণাকে হত্যার পর যখন ভাবলো অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে পূর্ণার লাশ নদীতে ভাসিয়ে দেবে, তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। চাপা স্বরে বললেন, কে জানি আইতাছে, মনে কয় আমির, খুন রিদু। এইবার আমির তোর উপরে চেতলে আমি কিছু করতে পারতাম না। ভাইজানেও করব না, ভাইজানে আমারে আগেই কইছে। খলিল হাওলাদার অন্দরমহলে যাচ্ছিলেন। পাতাল ছেড়ে একটু সামনে এগোতেই চোখে পড়ে কে যেন টর্চ নিয়ে এদিকে আসছে। তিনি আন্দাজ করেছেন অজ্ঞাত লোকটি আমির। তারপরই দৌড়ে আসেন। খলিলের মুখে আমির নামটা শুনতেই রিদওয়ান বুকের ভেতর ভয় জেঁকে বসে। রিদওয়ান আমিরকে ভয় পেতে চায় না, তবুও ভয় তাকে ছাড়ে না। ভয় পাওয়ার কিছু কারণও রয়েছে। প্রথমত, পারিজার হত্যার ব্যাপারে আমির সব জানে। রিদওয়ান টের পায় আমিরের মনে এই হত্যা নিয়ে ক্ষোভ রয়ে গেছে। দ্বিতীয়ত, এই পাপের জগতের জন্য পদ্মজার সাথে তার বিচ্ছেদ হয়েছে। সে এখন বিচ্ছেদের আগুনে পুড়ছে, জ্বলন্ত কয়লা হয়ে আছে। এখন যদি শোনে পূর্ণাকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, জ্বলন্ত কয়লা নিজ শক্তিতে আগুন তৈরি করে তার উপর ঝাঁপিয়ে পড়বে। রিদওয়ান পূর্ণাকে ধর্ষণের আগে যদিও বলেছিল আমি শালির জন্য কিছুই করবে না, কিন্তু রিদওয়ান এখন বুঝতে পারছে সে তখন উত্তেজিত হয়ে ভুল কথা বলেছে। শালির জন্য কিছু না করুক, শালির মৃত্যু আগুনে ঘি ঢালার মতো কাজ নিশ্চয় করবে। পূর্ণা পদ্মজার জীবন, আর পদ্মজা আমিরের প্রাণভোমরা। সংযোগ তো আছেই, কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। আবার খলিল হাওলাদার বলছেন এবার আর ছেলের পক্ষ নিবেন না। রিদওয়ান এত চেষ্টা করেও খলিল মজিদকে নিজের বশে আনতে পারেনি। সব মিলিয়ে বিপদের আশঙ্কা শতভাগ। রিদওয়ান ভাবল আপাতত আমিরকে রাগানো ঠিক হবে না। আমিরকে হত্যা করার ব্যাপারে মজিদ খলিল দুজনকে রিদওয়ান বাগে আনতে পেরেছে। একটা মৃত লাশের জন্য পরিকল্পনা নষ্ট করা উচিত হবে না। আরও 2টা দিন সহ্য করতেই হবে আমিরকে। রিদওয়ান খলিল ও আসমানিকে নিঃশ্বাসের গতিতে বলল, তোমরা এখানে থাকো, দড়িটা ওই চিপায় লুকিয়ে রাখো। আমি যে এখানে ছিলাম আমির যেন জানতে না পারে। রিদওয়ান পূর্ণার লাশ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর দ্রুত ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। ঝোপঝাড়ে কেউ থাকলে সেটাও টের পেয়ে যাবে আমির। এই ক্ষমতা সে কোথায় পেয়েছে রিদওয়ানের জানা নেই। তবে আমিরের কাছে শুনেছে আমির লুকিয়ে থাকা মানুষটির নিঃশ্বাস ও তাকিয়ে থাকা অনুভব করতে পারে। তাই রিদওয়ান চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। আমির পাতালে ঢুকল। খলিল সিঁড়ির দিকে টর্চ ধরলেন। মুখে টর্চের তীব্র আলো পড়তেই আমির কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে। মুখে অস্ফুষ্ট বিরক্তিসূচক শব্দ করল। খলিল হেসে আমোদে কণ্ঠে বললেন, বাবু আইসোস নাকি? আমির চোখ ছোট ছোট করে ধমকের স্বরে বলল, আরে এভাবে মুখের উপর টর্চ ধরে রাখছেন কেন? খলিল টর্চের আলো দ্রুত অন্যদিকে সরিয়ে নিলেন। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে চাবি। খলিল চাবি হাতে নিয়ে বললেন, কোন সময় থাইক্কা খাড়ায় আসি, চাবি লইয়া আইয়া ভালো করছো আব্বা। আনতে গেলেন না কেন? আমি অন্দর মহলেই ছিলাম। এই তো অহন যাইতে চাইছিলাম। আমি টর্চ আসমানির মুখের উপর ধরে বলল, তোর এই সময় এইখানে কি? আসমানি তার বোরকা খুলতে খুলতে বলল, রিদওয়ানে ডাকছে। রিদওয়ান কোথায়? জানি না, আমারে আইতে কইয়া নিজের আওয়ার নাম নাই।
না আইলেও সমস্যা নাই, তুমি আইসো চলবো। আসমানি লম্বা করে হাসলো। খলিল বা আসমানি কারো চোখে মুখে একটু আগের ঘটে যাওয়া ঘটনার বিন্দু মাত্র ছাপ নেই। আমির আসমানির নোংরা অঙ্গভঙ্গি দেখে হাসল। আসমানির সামনে সে যতবার আসে ততবার আসমানি বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। গত 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফল এখনো পায়নি। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়ালো, চাপা স্বরে বলল, খোদার কসম, তোর মতো বেহায়া দুটো দেখিনি। আমিরের অপমানজনক কথা আসমানির গায়ে লাগাতো দূরের কথা, কানেই ঢোকায়নি। খলিল দরজা খুললেন। 3জন একসাথে ভেতরে প্রবেশ করল। দরজা লাগানোর সময় আমির তার টর্চের আলোতে মেঝেতে একটা নূপুর দেখতে পেল। সে ভ্রুকুটি করে এগিয়ে আসে, হাতে নূপুরটি তুলে নেয়। আসমানি পিছন থেকে বলল, আমার নূপুর। এই মুহূর্তে রিদওয়ান ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে লাশটার কি করা যায়। পাতালে তো এখন ঢোকা যাবে না, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রামদা আর বস্তা নিয়ে আসতে অন্দরমহলে যাওয়া যায়। তারপর জঙ্গলের পিছনে ভাঙা দেয়াল টপকে ঘাটে চলে গেলেই নিশ্চিত। ঘাটে তাদের ট্রলার আছে, একবার ট্রলারে উঠতে পারলে পূর্ণার লাশ আর কেউ পাবে না। রিদওয়ান হাতের বিড়ি ফেলে পূর্ণার লাশ রেখে দ্রুত অন্দরমহলে যায়। পূর্ণার ফ্যাকাশে মুখের ওপর একটা জোনাকি পোকা বসে। জোনাকি পোকার জ্বলে জ্বলে আবার নিভে যাওয়া আলোয় পূর্ণার মুখটা আরো ভীষণ অসহায় দেখাচ্ছে, বুক মোচড় দিয়ে ওঠার মতো। পূর্ণার 2 হাত নিস্তেজ হয়ে ঘাসে পড়ে আছে। সারা জনমের জন্য সে ঘুমিয়ে পড়েছে। এই পৃথিবীর বুকে তার 21 বছরেরই জীবন ছিল। কি হতো যদি আরো কয়টা দিন সে বাঁচতে পারত? রিদওয়ান ভীষণ উত্তেজিত। শত শত খুন করার পর এই প্রথম কোনো মৃতদেহ নিয়ে সে বিপাকে পড়েছে। অন্দরমহলের সামনে এসে দেখে পদ্মজা দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে কথা বলছে প্রান্ত। প্রান্ত কি পূর্ণার খোঁজে এসেছে? রিদওয়ান এক হাতে নিজের ঘাড় মাসাজ করল। অন্দরমহল থেকে বস্তা বা রামদা আনা এখন বিপজ্জনক। পদ্মজা বুদ্ধিমতী, তার রিদওয়ানকে সন্দেহ করার সম্ভাবনা শতভাগ। সন্দেহ না, এই মেয়ে নিশ্চিত হয়ে যাবে। লতিফাকে দেখা যাচ্ছে না, তাহলে ওকে দিয়ে সাহায্য নেওয়া যেত। এখন কি করবে সে? রিদওয়ানের মাথা ফাঁকা হয়ে যায়। পরক্ষণেই মন বলে উঠল, সামান্য নারীকে সে কেন ভয় পাবে। তারপর আবার ভাবল, না, এখন আমির বা পদ্মজার মুখোমুখি হওয়া যাবে না। এতে বহু কাঙ্ক্ষিত সাজানো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। রিদওয়ান উল্টো ঘুরে জঙ্গলে ছুটে আসে, পূর্ণার লাশের পাশে এসে দাঁড়ায়। আর একটা বিড়ির জন্য পকেটে হাত দেয়, বিড়ি নেই। সে পায়চারি করতে করতে ভাবতে থাকলো, কি করা যায়। হুট করে তার মাথা কাজ করে। ট্রলারে করে পূর্ণার লাশ নিয়ে দূরে চলে যাবে। পথে কোনো না কোনো ব্যবস্থা হবে। ভাবতে দেরি হলো, কাজে দেরি করল না। সে পূর্ণার লাশ কাঁধে তুলে নিল। জঙ্গল পেরিয়ে ভাঙা ফটকের সামনে এসে দাঁড়ালো। ভাঙা অংশ কম। পূর্ণার লাশ নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়। আগে রিদওয়ানকে বের হতে হবে, তারপর পূর্ণার লাশ টেনে বের করতে হবে। রিদওয়ান পূর্ণার লাশ রেখে নিজে আগে বের হওয়ার জন্য উদ্যত হলো। বাইরের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সে চমকে গেল। বাইরে 4জন লোক দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন ইয়াকুব আলী, যিনি গত 4 বছর ধরে মজিদ হাওলাদারের মাতব্বর পদের প্রতিদ্বন্দ্বী। সাথে ওনার বিএ পাস ছেলে ইউসুফ। আর রয়েছে চামচা 2জন। তারা এই রাতের বেলা গাঢ় অন্ধকারে এখানে কি করছে? একই দিনে এত বিপদ। রিদওয়ান তার ঠোঁট ভেজালো। নিজেদের গোলকধাঁধায় আটকে রাখা এলাকা যেন এখন নিজেদের জন্যই গোলকধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কয়দিন আগে ইয়াকুব আলীর এক লোক এখানে এসেছিল, তারপর আমিরের হাতে খুন হলো। আর এখন ইয়াকুব আলী নিজে তার ছেলেকে নিয়ে এসেছেন। কি চাচ্ছে এরা?
কিছু কি সন্দেহ করেছে? যদি নারী পাচার সম্পর্কিত কিছু জেনে থাকে? ভাবতেই রিদনের হৃৎপিণ্ড ছ্যাদ করে উঠল। কেউ যেন তার হৃৎপিণ্ডে গরম খুন্তি ছুঁয়ে দিয়েছে। রিদওয়ান নিজেকে আড়াল করে নেয়। ইয়াকুব আলী চলে যান। রয়ে যায় বাকি তিনজন। তারা চারপাশ তীক্ষ্ণ দৃষ্টি মেলে দেখছে। এই খবর দ্রুত মজিদ এবং খলিলকে দিতে হবে। রিদওয়ান দ্রুত সরে আসে। পূর্ণার লাশ দেখে সে থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য সে পূর্ণার কথা ভুলে গিয়েছিল। আগে এই লাশের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে সে একা হয়ে পড়েছে। মজিদ হাওলাদার বাড়িতে নেই। খলিল হাওলাদার আমিরের সাথে পাতালে রয়েছেন। দলের কেউই আপাতত কাছে নেই। সব মিলিয়ে জগা খিচুড়ি অবস্থা। রিদওয়ান পূর্ণার লাশ আবার কাঁধে তুলে নিল। একটা মৃত নিস্তেজ দেহ নিয়ে টানা হেঁচড়া করে দম বেরিয়ে যাচ্ছে। মাথার রগ দপদপ করছে। এতদিনের অভিজ্ঞতা আজ রিদওয়ানের কোনো কাজেই লাগছে না। কোনো পথ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমির তার জায়গায় থাকলে কি করত? কিছু তো করতই। রিদওয়ান নিজের উপর বৃতৃষ্ণা নিয়ে বলল, আব্বা কাকা ঠিকই বলে। আমিরের মাথার এক ফোঁটা বুদ্ধি আমার মাথায় নাই। অনেক ভাবাভাবির পর রিদওয়ান পূর্ণার লাশ একটি গাছের পাশে রাখল। তারপর শিরদাঁটা সোজা করে দাঁড়ালো। বার কয়েক নিঃশ্বাস নিল এবং ছাড়ল। এলোমেলো চুলগুলো ঠিক করে অন্দরমহলে গেল। সদর ঘরে পদ্মজা বসে আছে। পদ্মজার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রিদন অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, এই রাইতের বেলা সবাই এমন তবদা লেগে বসে আছে কেন? পদ্মজা রিদওয়ানের দিকে ঘুরেও তাকালো না। প্রান্ত বলল, মেজো আপাকে খুঁজে পাচ্ছি না। রিদওয়ান এক গ্লাস পানি খেয়ে হেসে বলল, এই মেয়ে বাদরের মতো, দেখো কার বাড়িতে আছে। আপা আজ কোথাও যাওয়ার কথা না, যেতেও পারে। কথা শেষ করে রিদওয়ান নিজ ঘরে চলে গেল। ঘরে এসে সে অস্থির হয়ে ওঠে। দ্রুত তোশকের নিচ থেকে বড় একটা বস্তা নিয়ে ছোট করে ভাঁজ করে। তারপর ভাঁজ করা বস্তা শার্টের ভেতর বগলে নিয়ে বেরিয়ে পড়ল। রামদা নিতে চেয়েছিল, কিন্তু রামদা লুকানোর মতো জায়গা তার শরীরে নেই। সে চারপাশে চোখ বুলিয়ে সাবধানে আবার জঙ্গলে আসে। পূর্ণার লাশ বস্তার ভেতর ভরে কাঁধে তুলে নেয়। অন্দরমহলের চারপাশ সুপারি গাছে আচ্ছাদিত। সুপারি গাছ আর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রিদওয়ান গেইটের কাছে খুব সহজেই চলে আসে। গেইটের দারোয়ান মুত্তালিব ঝিমুচ্ছেন। মুত্তালিব মজিদের বিশ্বস্ত দারোয়ান। সে এই বাড়ি সম্পর্কিত সব কিছু জানে, কিন্তু কখনো খুন হতে দেখেনি বা খুন হওয়া লাশও দেখেনি। এমন দায়িত্ব সে কখনো পায়নি। এই বাড়ির গোপনীয়তা গোপন রাখাই তার কাজ। রিদওয়ান বাধ্য হয়ে মুত্তালিবকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য ডাকল। মুত্তালিব কাকা। মুত্তালিব পিটপিট করে তাকালেন। রিদওয়ানের মুখটা স্পষ্ট চোখের সামনে ভাসতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। রিদওয়ান ইশারায় শান্ত হতে বলল। মুত্তালিব উৎসুক হয়ে তাকালেন। রিদওয়ান তার কাঁধের বস্তা মুত্তালিবের পায়ের কাছে রাখে। মুত্তালিব প্রশ্ন করলেন, বস্তার ভিতরে কি তা? রিদওয়ান শান্ত স্বরে জানালো, লাশ। রিদওয়ান শান্ত স্বরে বললেও মুত্তালিবের জন্য এই শব্দটি ভয়ানক ছিল। তিনি চমকে উঠলেন। রিদওয়ান চারপাশ দেখে বলল, আপনাকে একটা কাজ করতে হবে, বিনিময়ে বেতনের চেয়ে 3 গুণ পাবেন। মুত্তালিবের বেতন সাধারণ বেতনের চেয়ে এমনিতেই 3 গুণ, তার উপর আরও 3 গুণ মানে রাজপ্রাসাদ জেতার মতো। লোভনীয় প্রস্তাব। মুত্তালিবের চোখ দুটি চকচক করে ওঠে। অর্থের লোভে মনের ভয় চাপা পড়ে। তিনি অভিজ্ঞ স্বরে সাহস নিয়ে বললেন, তুমি খালি কও, বাকি কাম আমার। রিদওয়ান আরেকটু এগিয়ে আসে ফিসফিসিয়ে বলল, ভ্যান গাড়িটা নিয়ে আসেন, ছন নিবেন বেশি, তারপর এই বস্তাটা আজমপুরের হাওরে ফেলে আসবেন। মুত্তালিব মনে মনে অপ্রস্তুত হয়ে পড়েন। ভয়টা আবার জেগে ওঠে।
কিন্তু অর্থের জন্য তিনি জোর করে ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করলেন। এতগুলো টাকা জলে ভাসিয়ে দেওয়া যায় না, তার চেয়ে একটা দেহ জলে ভাসিয়ে দেওয়াই উত্তম। তিনি ভ্যান গাড়ি নিয়ে আসেন। ভ্যান গাড়িটা হাওলাদার বাড়ির, সাথে অনেক ছনও নিলেন। দুজনে তাড়াহুড়ো করে ছনের ভেতর বস্তা রাখল। রিদওয়ান বলল, সাবধানে কাজ করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশ খুঁজে না পায়। মুত্তালিব চারপাশ দেখে ঢোক গিললেন। আর চোরা চাহনি। তিনি আতঙ্কিত, কিন্তু তার রিদওয়ানের সামনে প্রকাশ করতে নারাজ। তিনি রিদওয়ানকে আশ্বস্ত করলেন, কোনো ভুল হইব না, কাম সাইরাই আমি আইতাছি। সকালে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, বলল রিদওয়ান। মুত্তালিব হাসি বিনিময় করলেন। তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়েন। মুত্তালিবের পা বারবার ফসকে যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন, যদি কেউ টের পেয়ে যায় তখন কি হবে। তিনি ঘামছেন, হাতও কাঁপছে। পথে এক দুজন লোকের সাক্ষাৎ পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি জানেন না কার লাশ নিয়ে তিনি পথ পাড়ি দিচ্ছেন। বারবার মনে হচ্ছে বস্তার ভেতর থেকে লাশটি বেরিয়ে এসে তার গলা চেপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরচেনা পথটাকে তার পরিত্যক্ত মনে হচ্ছে। নিজের নিঃশ্বাসের শব্দে নিজেই উৎকণ্ঠ হয়ে উঠেছেন। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় আসেন। রাস্তার দুই ধারে গাছগাছালি, তারপর যতদূর চোখ যায় বিস্তীর্ণ ক্ষেত। তিনি হাঁপিয়ে উঠেছেন, ভয়ে বুকে চাপ অনুভব করছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন, যদি কেউ বুঝে যায়? এই চিন্তায় রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ভয়ে রক্ত হিম হয়ে গেছে। তিনি ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। মিনিট ছয়েক পথের ধারে বসে বিড়ি ফুঁকলেন। ভয়ে কিছুতেই কাটছে না। বুকের ভেতর একটা যন্ত্রণা শুরু হয়েছে। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। তিনি ভাবলেন, ও বাড়িতে তো এই কাজ করার অনেক মানুষ আছে, তাকে কেন এই কাজ দেওয়া হলো? এই লাশের সাথে কি কোনো বড় বিপদ জড়িত? মুত্তালিবের লাশের মুখ দেখার কৌতূহল জাগল। তিনি চারদিক দেখে বস্তার মুখ খুললেন। বেরিয়ে আসে চেনা শ্যামবর্ণের মুখখানা, গলায় গাঢ় দাগ, চোখ মুখে আঁচড়। মুত্তালিব ভয়ে কান্না করে দিলেন। এই মেয়েটাকে তিনি সন্ধ্যাবেলায় দেখেছেন জলজ্যান্ত, এখন মৃত। তিনি বুকে হাত দিয়ে বসে পড়েন। বাতাস ও পাতার ঘর্ষণে সৃষ্ট শব্দে তিনি চমকে ওঠেন। প্রস্রাবের বেগ বেড়ে যায়। চোখের পলকে লুঙ্গি ভিজে যায়। তিনি নিজের কাজে নিজে লজ্জিত হন। লজ্জা ভয় সব মিলিয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। আজমপুর যেতে আরো 2 ঘন্টা লাগবে। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। মুত্তালিব দ্রুত বস্তার মুখ বেঁধে ফেলেন। আর একটু এগিয়ে নোয়াপাড়ার শেষ মাথায় পৌঁছালেন। সেখানে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড় রয়েছে। এখানে সহজে কারোর আসার কথা নয়। ঝোপঝাড়ের ভেতর ছন বিছিয়ে সেখানে বস্তাটি রাখলেন। তারপর বস্তার উপর আরো ছন দিয়ে দ্রুত জায়গা ত্যাগ করলেন। সকাল 9টা বাজে। পূর্ণার হদিস মিলেনি। পূর্ণা লাপাত্তা। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। মৃদুলও আসেনি। বাসন্তী ও প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাদের সাথে আরো কয়েকজন রয়েছে। সবাই মিলে পূর্ণাকে খুঁজছে। পদ্মজার নানা বাড়ির মানুষজন বলতে পদ্মজার নানু আর প্রতিবন্ধী হিমেল বেঁচে আছে। তারা দুইজনই অনেকদিন ধরে পদ্মজার খালার বাড়ি ঢাকাতে আছে। গ্রামে কাছের আত্মীয় বলতে আর কেউ নেই। হাওলাদার বাড়িতে তো পূর্ণা নেই। পদ্মজা মগার কাছে যখন শুনল পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক পদ্মজা আমিরকে খোঁজে। সে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাবি না থাকার কারণে যেতে পারেনি। চিন্তায় তার মাথা ব্যথা উঠে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোর রাতে ফিরেন।
রিদওয়ান ঘরে বেঘরে ঘুমিয়েছে। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই। তবে পদ্মজা সন্দেহের তালিকায় দুজনকেই রেখেছে। বাকি রইল খলিল আর আমির হাওলাদার। তারা দুজন রাত থেকে চোখের বাইরে আছে। দুজনের সাথে মুখোমুখি হতে হবে। পদ্মজার ধারণা পূর্ণা বন্দী হয়েছে। তাকে ভয় দেখানোর জন্য এরা পূর্ণাকে বন্দী করেছে। পদ্মজা সরাসরি মজিদ এবং রিদওয়ানকে সকালে প্রশ্ন করেছে। দুজনই উত্তর দিয়েছে তারা জানে না। আমিরের সাক্ষাৎ হলেই নিশ্চিত হওয়া যাবে। বেলা 9:30টায় আমিরের দেখা মেলে। তার পরনে ঢিলা সাদা রঙের পায়জামা আর ফতুয়া, অনেক পুরনো কাপড়। হাঁটার তালে ফতুয়া দুলছে। সে সোজা আলোক ঘরে আসে। মগার হাতে একটা নীল খাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজে আলমগীর ভাইয়ার ঠিকানা আছে। ঠিকানায় এই খাম পৌঁছে দিবি। মগা বাধ্যের মতো মাথা নাড়ল। যে ঠিকানা লেখা আছে সে ঠিকানায় পৌঁছাতে মগার 16 ঘন্টা লাগবে। আমি চারপাশ দেখে বলল, মরে গেলেও এই খাম অন্য কারো হাতে দিবি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। আচ্ছা। আমির ঘুরে দাঁড়ালো চলে যেতে। মগা ডাকলো, ভাই। আমির তাকালো। মগা বলল, পূর্ণায় রাইতে তোমার লগে দেখা করতে আইছিল না? আমির চোখ ছোট ছোট করে ফেলল। বলল, না তো, কেন? মগা উসখুস করে বলল, পূর্ণারে খুঁজা পাইতাছে না কাইল থাইক্কা। আমি সোজা হয়ে দাঁড়ায়। সে মগাকে কিছু একটা বলতে যাচ্ছিল। তখন সেখানে উপস্থিত হয় পদ্মজা। পদ্মজা আমিরের উদ্দেশ্যে বলল, আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি। পূর্ণা কোথায়? পদ্মজার কণ্ঠে তেজের আঁচ পাওয়া যায়। সে রাগান্বিত। আমির আশ্চর্য হয়ে গেল। সে পাল্টা প্রশ্ন করল, আমি কি করে জানব? পূর্ণা তোমার কাছে গিয়েছিল না? মগা বলল, ভাই পূর্ণারে নিয়ে বাড়িতে যাইতাছিলাম। তখন পূর্ণায় পথে থাইমা কইল, তোমার লগে দেখা করব। পরে নাকি তুমি হারে বাড়ির দিয়ে আইবা। আমির একবার পদ্মজাকে দেখল। তারপর মগার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তারপর এই বাড়িতে আসছিল? আইছিল মনে হয়। তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলল, বাজারে। আমির চিন্তায় পড়ে যায়। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সাথে তো পূর্ণার দেখা হয়নি। মগা, তুই পূর্ণাকে নিজ চোখে দেখেছিস এই বাড়িতে ঢুকতে? মগা না সূচক মাথা নাড়ালো। আমির দ্রুত গেটের দারোয়ান মুত্তালিবের কাছে যায়। মুত্তালিব পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। কাঁচুমাচু হয়ে দাঁড়ায়। আমির মুত্তালিবকে প্রশ্ন করল, পূর্ণা গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে আসছিল? মুত্তালিব কোনো রকম দ্বিধা ছাড়া মিথ্যা বললেন, না, আহে নাই তো। পদ্মজা থমকায়। এতক্ষণ ভেবেছিল পূর্ণা বোধহয় আমিরের হাতে বন্দি আছে, কিন্তু পূর্ণা নাকি আসেইনি। আমির বাইরে বেরিয়ে যায়। পদ্মজা মিনিটের পর মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। পূর্ণার পরিয়ে দেওয়া কালো শাড়িটা এখনো তার গায়ে জড়িয়ে আছে। লতিফা ও রিনু পদ্মজার পিছনে এসে দাঁড়ায়। তখন গেটের ভেতর এসে প্রবেশ করে বিপর্যস্ত প্রান্ত। সে সঙ্গে নিয়ে এসেছে পদ্মজার জন্য মৃত্যুর সংবাদ। হেমলতার হাতে বানানো শীতল পাটির ওপর শুয়ে আছে পূর্ণা। পা থেকে গলা অবধি চাদর দিয়ে ঢেকে রাখা। পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতেই সবাই তার দিকে তাকালো। মানুষের ভিড় জমেছে। নোয়াপাড়ার গরিব ঘরের এক ছোট মেয়ে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়ায়। বস্তা ভরে শুকনো পাতা নিয়ে বাড়ি ফেরে। সঙ্গে থাকে তার ছোট ভাই। দুজন মিলে নিত্যদিনের মতো আজও পাতা কুড়াতে বের হয়েছিল। ঝোপঝাড়ে ছনের স্তূপ দেখে তারা খুব অবাক হয়। রান্নার কাজে ছন খুব ভালো কাজ করে। তারা ছন সংগ্রহ করতে গিয়ে একটি ভারী বস্তা আবিষ্কার করে। বস্তার মুখ খুলে দুজনেই ভয় পেয়ে যায়। দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রামের কয়েকজন পূর্ণাকে চিহ্নিত করে। তারপর নিয়ে আসে আটপাড়ায়।
পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম পূর্ণার মৃত্যুর খবর জেনে যায়। মোড়ল বাড়িতে কত রকম মানুষ উপস্থিত হয়েছে, তাও পদ্মজার কাছে চারপাশ জনমানবহীন লাগছে। তার চোখ শুষ্ক। প্রেমা বুক ফাটিয়ে কাঁদছে। কাঁদছে বাসন্তী ও প্রান্ত। তারা পারলে জোর করে পূর্ণাকে জাগিয়ে তোলে। পদ্মজা ধীর পায়ে পূর্ণার মাথার কাছে এসে বসল। পূর্ণার আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। পদ্মজা এক হাতে ছুঁয়ে দেয় পূর্ণার মুখ। তারপর মৃদু স্বরে ডাকলো, পূর্ণা, পূর্ণা রে। পূর্ণা সাড়া দেয় না। সে এখন মৃত একটি লাশ মাত্র, যে কিছুক্ষণের মধ্যে মাটির নিচে চিরজীবনের জন্য চলে যাবে। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখল। তাকে কেমন যেন দেখাচ্ছে। পদ্মজা চারদিকে তাকিয়েও কোনো মানুষ দেখতে পেল না, অথচ তার চারপাশে মানুষজনের মেলা বসেছে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। পূর্ণার আঙুলে চুল পেঁচানো। পদ্মজা সময় নিয়ে চুল থেকে পূর্ণার আঙুল মুক্ত করল। অনেক লম্বা একটা চুল, মেয়ে মানুষের চুল। পূর্ণা মৃত্যুর পূর্বে কোনো মেয়ের চুল টেনে ধরেছিল তা স্পষ্ট। পদ্মজা পূর্ণার কপালে চুমু দিল। তারপর আবার আদুরে স্বরে ডাকলো, পূর্ণা, বোন আমার, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণা আর সাড়া দেবে না, কোনো দিন দিবে না। তার দুরন্তপনা জীবনের জন্য থেমে গেছে। পদ্মজা বিশ্বাস করতে পারছে না। সে অস্থির হয়ে ওঠে, একটু দূরে সরে বসে। তার নিঃশ্বাস এলোমেলো এবং ভারী। বুকের ভেতর তোলপাড় বয়ে যাচ্ছে। তার মস্তিষ্কের স্নায়ু নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে হামাগুড়ি দিয়ে আর একটু দূরে সরে যায়। মাথায় হাত দিয়ে বসে। তারপর আর একটু দূরে সরে যায়। এভাবে যেতে যেতে অনেক দূরে চলে যায়। মানুষ তাকে হাঁ করে দেখছে। কিছুক্ষণ দূরে বসে থেকে চট করে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে পূর্ণার কাছে আসে। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চারপাশ দেখল। কি অদ্ভুত! সে এখনো কাউকে দেখতে পাচ্ছে না, শুধু বাসন্তী, প্রেমা ও প্রান্তকে দেখছে। আর দেখছে ঘুমন্ত পূর্ণাকে। পদ্মজা পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল, মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? পদ্মজা চারপাশে চোখ বুলিয়ে মৃদুলকে খুঁজল। যখন সে মৃদুলকে খুঁজতে লাগলো, তখন তার চোখে পড়ল অনেক অনেক মানুষ এসেছে। এত মানুষ কখন এলো? মৃদুল কোথায়? পদ্মজা মৃদুলকে খুঁজতে উঠে দাঁড়ায়। মানুষের ভিড়ে ঢুকে সে মৃদুলকে খুঁজতে থাকে। আমির দূরে দাঁড়িয়ে আছে। তার বুক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে এলোমেলো হয়ে যাওয়া পদ্মজাকে দেখছে। পদ্মজা বুকের ভেতর যে সহ্য ক্ষমতা পুষে রেখেছিল, আজ সেটা ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই, একটুও কাঁদছে না। আমিরের ইচ্ছে হচ্ছে পদ্মজাকে বুকের সাথে জড়িয়ে রাখতে, যেন সে হাউমাউ করে কাঁদতে পারে। কিন্তু সেই ইচ্ছে প্রকাশের দুঃসাহস আমিরের নেই। সে এগিয়ে এসে পূর্ণার মুখের দিকে তাকালো। পূর্ণা খুন হয়েছে শুনে আমির রিদওয়ান, খলিল আর মজিদকে সন্দেহ করেছিল। কিন্তু আমিরের জানা মতে এরা এত বড় ভুল করবে না। তারা কখনো ঝোপঝাড়ে লাশ ফেলবে না। তারা নদীতে ভাসিয়ে দেয়, যাতে প্রমাণ মুছে যায়। কিন্তু পূর্ণার শরীরে এখন অগণিত প্রমাণ পাওয়া যাবে। একজন কুখ্যাত অপরাধী হিসেবে আমি নিশ্চিত, এমন বোকামি একমাত্র প্রথম খুন করা কেউই করবে, অথবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশ গুম করার সে বোকা। অলন্দপুরে তারা ছাড়া আর কে হতে পারে? বাসন্তীর হাতের নাড়াচাড়ায় পূর্ণার পায়ের চাদর সরে যায়। তার এক পায়ে নুপুর দেখে আমিরের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার চোখের রং পাল্টে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। এবার সে নিশ্চিত এই কাজ কারা করেছে। আমির দ্রুত পায়ে সবার অগোচরে মোড়ল বাড়ি ছাড়ল।
তার গন্তব্য আজিদের বাড়ি। মৃদুল, সে আজ বেজায় খুশি। ট্রলার নিয়ে এসেছে বউ নিতে, সাথে এসেছে মা বাবা সহ আত্মীয় স্বজন। গতকাল তার আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জুলেখা প্রথম রাজি হননি। যখন দেখলেন সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে মৃদুল, তখন তিনি হার মানলেন। বললেন তিনি এই বিয়েতে রাজি, তিনি ছেলের বিয়েতে থাকতে চান, আর কাছের কয়েকজনকে নিয়ে তারপর বউ আনতে যেতে চান। আত্মীয়দের নিয়ে তৈরি হতে হতে রাত হয়ে যায়। তারপর নিজেদের ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। জুলেখা এখনো গাল ফুলিয়ে বসে আছেন। তিনি মন থেকে এই বিয়েতে রাজি নন। মৃদুলের তাতে যায় আসে না। তার মা বাবা বিয়েতে থাকছে, এটাই অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামে। খাল থেকে পূর্ণাদের বাড়ি যেতে মিনিট 5 সময় লাগে। উত্তেজনায় মৃদুলের বুক কাঁপছে। তার ঠোঁটে হাসি লেগেই আছে। যে কোনো সময় যে কোনো কথায় সে হাসছে। ট্রলার থেকে নামার সময় একটা কালো ব্যাগ হাতে তুলে নেয়। মৃদুলকে ব্যাগ নিতে দেখে তার এক ভাই বলল, আরে বেটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। মৃদুল দিতে রাজি হলো না। এই ব্যাগে থাকা প্রতিটি জিনিস লাল। সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে কিনেছে। ব্যাগের সব কিছু দিয়ে আজ পূর্ণা সাজবে। সে নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে দিতে চায়। মৃদুল নাছোড়বান্দা। তার ভাই তার সাথে তর্ক করে পারল না। মৃদুল খুশির জোয়ারে ভাসছে। সে সবার আগে আগে হেঁটে যায়। মিনিট 2 হাঁটার পর মোড়ল বাড়ির সামনে সে ভিড় দেখতে পেল। মৃদুল অবাক হলো। গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হলো নাকি? নিজে নিজে উত্তর খুঁজে নিল, দাওয়াতই হবে। পূর্ণা কত পাগল। মৃদুল হাসল, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল বাড়ির কাছাকাছি এসে। বাড়ি থেকে কান্নার স্বর ভেসে আসছে। জুলেখা বললেন, বাড়ির ভিতরে কান্দাকাটি হইতাছে না? মৃদুল চুপসে গেল। মনে মনে প্রশ্ন করল, পদ্মজা ভাবির সাথে আবার কিছু হলো নাকি? সে দৌড়ে বাড়ির ভেতর ঢোকে। মানুষজনকে ঠেলে ঠুলে পূর্ণার লাশের সামনে এসে দাঁড়ায়। পূর্ণার লাশ দেখেই চোখ বন্ধ করে ফেলল। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কি দেখছে সব? মৃদুল আবার চোখ খুলল। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখল। পূর্ণার পায়ে এখনো আলতা লেগে আছে। কাদামাখা লাল টুকটুকে দুটো পা। এই পায়ে হেঁটে দৌড়ে তার কাছে আসার কথা ছিল, অথচ কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে পূর্ণা। মৃদুল তার হাতের ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে। পূর্ণার মাথার কাছে চলে আসে। পূর্ণার মাথাটা নিজের কোলে নিয়ে ছলছল চোখে সবার দিকে তাকায়। বাসন্তী মৃদুলকে দেখে আরো জোরে কাঁদতে থাকলেন। ঘটনাটা বুঝতে মৃদুলের অনেক সময় লাগে। সে পূর্ণার গালে আলতো করে থাপ্পড় দিয়ে পূর্ণাকে ডাকল। ভালোবাসার মানুষের সাথে সংসার করার আশায়, পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সেই মানুষটি নাকি মৃত। মৃদুল অবাক চোখে তার মা বাবার দিকে তাকায়। এমন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দেয়। লাশের আশপাশ থেকে সবাইকে সরে যেতে বলে। মৃদুল বোকা বোকা চোখে পুলিশদের দিকে তাকায়। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বললে মৃদুল পূর্ণাকে অনুরোধ করে বলল, পূর্ণা, এই পূর্ণা, ওঠো, আমার শেষ কথাটা রাখো, ওঠো তুমি, আমি তোমারে নিয়া যাইতে আইছি। মৃদুল দ্রুত ব্যাগের চেইন খুলল। তার হাত কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করল। তারপর সে বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল, আমরা যে ঘরে সংসার পাতাম, সেই ঘর আমি সাজায় আইছি পূর্ণা, সুন্দর কইরা সাজায় আইছি। পুলিশ তাড়া দিচ্ছে। কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়া লাশ ছোঁয়ার অনুমতি নেই। কিন্তু মৃদুল জাপটে ধরে রেখেছে পূর্ণাকে। পদ্মজা দূরে বসে আছে, হাঁটুতে থুতুনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে।
তার ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যি মৃদুল বিয়ে করতে এসেছে আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার পদ্মজাকে দেখছে, আরেকবার মৃদুলকে। মৃদুলের বাবা মৃদুলকে বলে পূর্ণাকে ছেড়ে দিতে। মৃদুল আরো শক্ত করে ধরে। সে বিড়বিড় করছে, পূর্ণাকে কানে কানে কিছু বলছে। যখন দুজন লোক মৃদুলকে টেনে তুলতে নিল, মৃদুল চিৎকার করে কেঁদে উঠল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি ওঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা তুমি চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরো কি কি আছে না সব বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিয়া করব পূর্ণারে। আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও। আম্মা, ওরে কারা মারছে? আম্মা। মৃদুলের পাগলামি দেখে ভটকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলের পাশে আসেন। মৃদুল জুলেখার দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষে বিয়া করা যায় না? আমারে বিয়া দাও আম্মা, তারপর এক লগে কবর দাও। আমি ওরে ছাড়া কেমনে থাকুম আম্মা? মৃদুল পূর্ণাকে বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে। তাকে মানুষজন খামচে ধরেও আটকাতে পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। তার দুই হাত টেনে ছোটাতে চেষ্টা করে সবাই, কিন্তু পারছে না। মৃদুল কিছুতেই পূর্ণাকে ছাড়বে না। আকাশের মালিক যেন নিজ দায়িত্বে মৃদুলের উপর শক্তির ভাণ্ডারের সব শক্তি ঢেলে দিয়েছেন। এভাবে চলতে থাকলে লাশ পচে যাবে, তদন্ত ঠিকঠাক হবে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে মৃদুলের পিঠে আঘাত করল। মৃদুল তাও তার কাজে অটল থাকে। সে হাউমাউ করে কাঁদছে, পূর্ণাকে চিৎকার করে ডাকছে। বুক ফেটে যাচ্ছে তার। সে পূর্ণার মাথায় চুমু দিয়ে পূর্ণাকে বলল, কবুল কবুল কবুল। আমি কবুল কইছি পূর্ণা, তুমি কও। সবাই হুনছে আমি কইছি, সবাই হুনছেন না? এখন তুমি কও। পূর্ণা, আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারেও সাথে নিয়ে যাও। মৃদুল মানুষজনের মুখের দিকে তাকিয়ে বলল, আমারেও সবাই কবর দেন, পূর্ণার লগে কবর দেন। দিবেন আপনারা? আমি কবুল কইছি না? অর্ধেক বিয়া তো হইয়া গেছে, হইছে না? মৃদুল কাঁদতে কাঁদতে হাসল। জুলেখা কান্না শুরু করেছেন। মৃদুলের এমন পাগলামি তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তার কলিজার টুকরা এমন করে কাঁদছে কেন? কিসের অভাব তার? নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি মৃদুলকে সুখী দেখতে চান। তিনি মনে মনে চাইছেন অলৌকিক কিছু হোক, মেয়েটা জেগে উঠুক, মৃদুল হাসুক। মৃদুলের পিঠ ছিঁড়ে যাচ্ছে আঘাতে আঘাতে। তারা সবাই উন্মাদ এক প্রেমিককে আঘাত করছে যেন পূর্ণাকে ছেড়ে দেয়। কিন্তু মৃদুল তো ছাড়বে না, সে কিছুতেই ছাড়বে না। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কালী, কালী কইছি তো, গোস্বা করো, গোস্বা করো আমার সাথে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, সাইয়া দাও একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, হাসো। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো যায়। মৃদুল বন্দি পাখির মতো ছটফট করছে। সে পায়ে মাটি খুঁড়ছে, সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। চিৎকার করার কারণে মৃদুলের গলার রগ ফুলে লাল হয়ে গেছে। মানুষের টানা হেঁচড়ায় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সে সর্বসুখ, ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া, স্বপ্ন, আশা। এমনও হয়